আমানতে এখনো মূল্যস্ফীতির চেয়ে কম সুদ দিচ্ছে অনেক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির পরামর্শ। আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা, বিক্রি না হলে ২,০০০ কোটি টাকার লোকসানের আশঙ্কা। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা নেই, সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি। সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমানতের সুদ হার মূল্যস্ফীতির চেয়ে বেশি দেওয়ার কথা বলা হলেও বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা মানছে না কিছু বেসরকারি ব্যাংক। এসব ব্যাংক এখনো 2 থেকে 5% হারে সুদ দিচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। আমানতকারীদের স্বার্থে নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গেল 8 আগস্ট মেয়াদি আমানতের সর্বনিম্ন সুদ হার বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায় 3 মাস ও এর বেশি মেয়াদি আমানতের সুদ হার মূল্যস্ফীতি হারের চেয়ে কম হবে না। গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল 5.36%। এদিকে অনেক বেসরকারি ব্যাংক এখনও মেয়াদি আমানতে নির্ধারিত সুদ হারের কম সুদ দিচ্ছে গ্রাহকদের। 5% বলা হচ্ছে, আপনার ওই এগ্রিমেন্টে 5% ছিল। 3 মাস পর অটো রিনিউয়াল হয়, আর এখন ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকগুলো মোরলেস 2%। 5 বছর মেয়াদি, এটা 4% প্রফিট আসে আর কি। ব্যাংক কর্মকর্তারা জানান, বেঁধে দেয়া সুদ হার বাস্তবায়নের প্রভাব পড়বে মুনাফায়। তবে দ্রুতই সব ব্যাংক এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলেও জানান তারা। আর এই সিদ্ধান্ত কার্যকরে বাংলাদেশ ব্যাংকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মোস্ট অফ দ্য ব্যাংক কিন্তু 1 সেপ্টেম্বর থেকে এফেক্ট করেছে। এখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের সীমাবদ্ধ থাকতে পারে, কোনো কোনো ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম হতে হবে, করতে দিতে একটু ডিলে হতে পারে। যেটা একটা তাদের একটা নির্দেশ, এটা কিন্তু পরিপালনের বাংলাদেশে শক্ত ভূমিকা নিতে হবে। ব্যাংকের উপর এটা কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, ব্যাংকে তো এখন এক্সেস লিকুইডিটি। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায় সব ব্যাংক নির্দেশনা মানছে কিনা সে ব্যাপারে তদারকি চলছে। অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের লকডাউনের কারণে আমরা অনসাইট ইনস্পেকশন করতে পারিনি, এখন আমরা অনসাইট ইনস্পেকশন করছি। এই অনসাইট ইনস্পেকশনে যদি এটা উঠে আসে যে না আমাদের এই সার্কুলার করার পরেও তারা পরিপালন করছে না, তাহলে আমরা অবশ্যই সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। সুদ হার কমে গেলে ভবিষ্যতে ব্যাংকের আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এতে ব্যাংকের দায় সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কায় আমানতের সুদ হার বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার চেয়ে বাড়তি আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আগামী 2 মাসের মধ্যে হিমাগারে মজুদ 20 লাখ টন আলু বিক্রি না হলে 2,000 কোটি টাকার লোকসানের আশঙ্কা তাদের। শনিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান হিমাগার মালিকরা। আলুর বাজার ঠিক রাখতে সঠিক পরিকল্পনার উপর জোর দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। এবার দেশে আলু উৎপাদন হয়েছে 1,10 লাখ টন, অথচ চাহিদা 90 লাখ টন। বাড়তি 20 লাখ টন আলু এখনো মজুদ আছে 400 হিমাগারে। এদিকে ডিসেম্বরে উঠবে নতুন আলু। হিমাগার মালিক সমিতির তথ্য মতে এবার আলুর উৎপাদন ও সংরক্ষণে কৃষকের ব্যয় 18 টাকা, কিন্তু হিমাগার পর্যায়ে আলুর কেজি 9 টাকা। অথচ রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। এমন পরিস্থিতিতে আলুর বাজার ও হিমাগারের সমস্যা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। প্রশংসনীয় অবদান রেখেছেন। হিমাগার মালিকদের দাবি, বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু নিচ্ছেন না কৃষক। ফলে সংরক্ষিত আলু এখনই বিক্রি না হলে নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ত্রাণ কার্য কাবিখা, বিজিএফ, বিজিডি কার্ড এবং ওএমএস এ আলু বিতরণের পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তাব করছি। পাশাপাশি জাতীয়ভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিডিবি, এতিমখানা, জেলখানা, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলে আলু খাবার বাধ্যতামূলক করার জন্য জোর প্রস্তাব করছি। গত বছর দেশে আলুর দাম সর্বোচ্চ উঠেছিল, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকসই পরিকল্পনার বিকল্প নেই। আমাদের চাহিদার চেয়ে অনেক বেশি কিন্তু উৎপাদন হচ্ছে, তাতে একদিকে আমাদের জমি অন্য ফসলের জন্য খালি থাকছে না, আবার যে আলু উৎপাদিত হচ্ছে সেইটা আমরা সব এখানে কনজিউম করতে পারছি না। এটি একটি সরকারের নীতি প্রয়োজন যে আমরা আসলে কত একর জায়গাটা আলুর জন্য ছেড়ে দেব।
রপ্তানিযোগ্য আলুর জাত উদ্ভাবনের পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। শীতকালীন দীর্ঘায়িত হওয়ায় শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলুর মজুদ নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, হিমাগার মালিকরা তো প্রায় অভিযোগ করে থাকেন যে মজুদ থাকার পরও কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু কিনছেন না, এর কারণ কি? দেখুন, আমরা এই আলুর বাজার পরিস্থিতি আমরা শুরু থেকেই দেখেছি। আমরা বিগত এক মাস ধরে বাজারের যে চিত্র আমরা দেখেছি যে গত এক সপ্তাহ আগেও যে আলুটি 10 টাকা থেকে 12.5 টাকায় বিক্রি হয়েছে, গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সেই আলুটি এখন 7 থেকে 8 টাকা, 8.5 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। এতে যে কৃষকরা এবং যে ব্যবসায়ীরা এই আলুগুলো জমি থেকে উত্তোলন শেষে হিমাগারে মজুত করেছে, অর্থাৎ দীর্ঘদিন কিন্তু এই হিমাগারগুলোতে আলু মজুত করে রেখেছে মূল্য বৃদ্ধির আশায়। তবে এতে কিন্তু মূল্য বৃদ্ধি না হলেও ও হিমাগারে যে মজুত করা, মুন্সিগঞ্জের কিন্তু প্রায় 66টি হিমাগারে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু মজুত করা হয়েছে। তার মধ্যে কিন্তু প্রায় 3 লাখ মেট্রিক টনেরও বেশি আলু কিন্তু এখনো হিমাগারে সংরক্ষিত আছে, যার অধিকাংশ আলুতেই কিন্তু এখন পচন ধরেছে বলে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও জেলা কৃষি বিভাগ যেটি বলছে যে প্রাকৃতিক দুর্যোগ কিংবা জমিতে ফসল হানি হলে সরকারিভাবে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন বীজ সার সহ বিভিন্ন সহযোগিতা করা হলেও এই আলু উত্তোলন শেষে যখন হিমাগারে মজুত করা হয়েছে সেই সময়টাতে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কিন্তু সরকারিভাবে কোনো সহযোগিতা করা হবে না। জানাবেন যে প্রায় তো বলা হচ্ছে যে মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে দাম মিলছে না, তো এই বিষয়ে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি বলছে? দেখুন, আসলে সঠিক বাজার ব্যবস্থা বা মনিটরিং ব্যবস্থার দাবি কিন্তু কৃষকের পাশাপাশি ব্যবসায়ীদের আসলে দীর্ঘদিন ধরেই ছিল। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে আলুটি হিমাগারে 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে, সেই আলুগুলোই কিন্তু আপনার দেখা গেল যে খুচরা বাজারে 18 থেকে 20 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে কিন্তু মধ্যস্বত্বভোগীরা কিন্তু একদিক থেকে লাভবান হচ্ছে, অর্থাৎ কৃষি বিভাগ এবং যারা ব্যবসায়ীরা এবং কৃষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু এই আলুর যে বাজার সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এই কারণে কিন্তু মোটা অঙ্কের যে টাকা সেটি লোকসানের মুখে তারা পড়েছে। এতে কিন্তু বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে তারা কিন্তু ঋণ নিয়ে এই যে মূলধন বিনিয়োগ করেছে, এই আলুর দাম কমে যাওয়ার কারণে কিন্তু পুঁজি হারিয়ে এই ব্যাংক ঋণ পরিশোধ করা নিয়ে কিন্তু সব থেকে বেশি আসলে বিপাকে রয়েছে তারা। এছাড়াও শুভ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। চলে যাব পরের খবরে। যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফারুক হাসান জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত 2024 থেকে 2034 জিএসপি রেগুলেশনের জিএসপি প্লাসের অন্যতম শর্ত ইম্পোর্ট থ্রেশহোল্ড বাদ দিয়েছে। ফলে জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা নেই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশা করছে বিজিএমইএ। এছাড়াও শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য দেয়া ঋণ পরিশোধের কিস্তির সংখ্যা 18টির পরিবর্তে 36টি করার দাবি জানিয়েছে সংগঠনটি। আগামী 10 বছরের জন্য তারা যে জিএসপি আপনারা সবাই দেখেছেন যে 2024 থেকে 34 এর যে নতুন প্রপোজালটা তাদের পার্লামেন্টে দিয়েছে, সেখানে এই থ্রেশহোল্ডটা তুলে নিয়েছে। 12 বছর আমরা চাচ্ছি যে ট্রানজিশন পিরিয়ড, এবং সেই ট্রানজিশন পিরিয়ডটা আমরা কত বছর পাবো এটা আরো আগামীতে সময় বলে দিবে, এবং তারপরে আমরা জিএসপি প্লাস নিয়ে আমরা তখন অ্যাপ্রোচ করব। রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর তার বিরুদ্ধে ক্রেতাদের সাথে প্রতারণা করে 2012 কোটি 45 লাখ টাকা হাত কেনার অভিযোগ রয়েছে। এর আগে সকালে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মিডিয়া কর্মকর্তা আজাদ রহমানে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সার্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে অসংখ্য তথ্য পেয়েছে। তারা গত 3 মাসে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি আরও জানান, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর 12টার দিকে রাজধানীর গুলশান থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে
পর্যটকের চাপে ঝুঁকির মুখে দেশের দ্বিতীয় রামসার অঞ্চল টাঙ্গুয়ার হাওর তার জীববৈচিত্র্য। দর্শনার্থী নিয়ে দিনে চলাচল করছে প্রায় 250 ইঞ্জিন চালিত ট্রলার। মাছ পাখির এই অভয়াশ্রমে উচ্চ শব্দে বাজছে মাইক, পানিতে পড়ছে পলিথিন, প্লাস্টিক। গবেষকরা বলছেন এখানে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশ না হলে বিপন্ন হয়ে পড়বে এই জলাধার। টাঙ্গুয়ার গোলাবাড়ি ওয়াচ টাওয়ার লাগোয়া হিজল করচের বাগানে বেশি আগ্রহ দর্শনার্থীর। প্রতিদিন তাই পর্যটক বোঝাই করে আসছে ইঞ্জিন চালিত ট্রলার, লঞ্চ। উচ্চ শব্দে বাজছে মাইক, জলাধারে দেদারসে ছড়াচ্ছে প্লাস্টিক, পলিথিন। এসবের পরও মৌসুমে হাওর ভ্রমণে 250 ট্রলারকে অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। তাহিরপুরের রাজৈ পাটলিচিরিং ঝর্ণাটি জনপ্রিয়তার তুঙ্গে। মেঘালয়ের কালাপাহাড় থেকে নেমে আসা এই জলধারা রুদ্র রূপ নেয় জুন জুলাইয়ে। এখানকার গারোদের প্রধান পানির উৎস এই পাটলিচিরিং, অথচ দর্শনার্থীর চাপে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হই হুলাস করে তারপরে তারা ছবি তুলে এবং নারীরা এখানে গোসল করতে পারছে না। পানিতে আপনার দূষিত করে, অনেকজনে আপনার প্রসাব করে, অনেকজনে পায়খানাও করে সেখানে। শীতে লাখো পরিযায়ী পাখির আবাস আর 150 প্রজাতির মিঠা পানির মাছের অভয়াশ্রম টাঙ্গুয়াকে বলা হয় প্রাকৃতিক অ্যাকোরিয়াম। তাই এটি পরিবেশগত সংরক্ষিত এলাকা। হই হুল্লোড়, শব্দ দূষণ পুরোপুরি নিষিদ্ধ। টাঙ্গুয়ার হাওর কিংবা ওইখানকার শনির হাওরে যাবে পাখি দেখতে। পাখি দেখার বেস্ট উপায় হচ্ছে ভোর রাতে অন্ধকার থাকতে বেরোনো, আবার সন্ধ্যার আগে আগে। আর আমাদের ট্যুরিস্টরা গিয়ে হই হট্টগোল করে সারাদিন ধরে একটা গোলমাল করে। মাছ ধরার ক্ষেত্রেও নিয়ম থাকতে হবে যে কখন মাছ ধরতে পারবে, কি জাতের জাল দিয়ে মাছ ধরতে পারবে। গবেষকেরা বলছেন হাওরে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের কথা বললেও এর কিছুই বাস্তবায়ন হচ্ছে না। সবার নজর ব্যবসা প্রসারে থাকায় নষ্ট হচ্ছে বাস্তুসংস্থান। কিন্তু হাওরে কোনো হাওর পর্যটন গড়ে ওঠেনি, যেটি গড়ে ওঠাটা আসলে খুব জরুরি। কোথাও গিয়ে কি শিখছি, এখানে শেখার মতো কোনো পরিবেশ আসলে তৈরি করে আসলে আমরা রাখতে পারিনি। যেটি হাওর অঞ্চলে গেলে সজনার হাওরের ইতিহাসটা আমি জানতে পারবো, টাঙ্গুয়ার হাওরের ইতিহাস একটু জানতে পারবো, একটি গান আমি হয়তো বা জানতে পারি, হ্যাঁ, একটি নতুন পাখি নাম জানতে পারি, একটি মাছকে দেখতে পারি। হাওরে বেড়াতে এসে ঘটছে প্রাণহানিও, বাড়ছে বখাটেদের উৎপাত। অথচ এসবের নজরদারিতে থাকা ট্যুরিস্ট পুলিশের তৎপরতাও তেমন নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার লকডাউন শিথিল করার পরপরই সেপ্টেম্বরে জার্মানির মূল্যস্ফীতির হার উঠেছে প্রায় 3 দশকের সর্বোচ্চ অবস্থানে। মূলত ইউরোপ জুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশটিতে। জার্মান পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী গত মাসে দেশটির সার্বিক মূল্যস্ফীতি ছিল 4.1 সবশেষ জার্মানির রেকর্ড মূল্যস্ফীতি ছিল 1992 সালে 4%। এক বছরে কেবল জ্বালানির দাম বেড়েছে 14 এবং খাবারের খরচ বেড়েছে 5 পর্যন্ত। এছাড়া জার্মানিতে বিক্রয় কর হারে পরিবর্তন, করোনার কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত, ভ্রমণ ও আতিথেয়তা খাতে বাড়তি খরচও সার্বিক মূল্যস্ফীতি বাড়িয়েছে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইউরো ব্যবহার হয় ইউরোপের এমন 19টি দেশে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে 3.4 করোনার বিধি নিষেধ শিথিল হওয়ার পর শরৎকালীন ছুটি কাটাতে ইউরোপ জুড়ে বেড়েছে ব্যক্তিগত জেট ভ্রমণের চাহিদা। মূলত বিমানবন্দর এবং বাণিজ্যিক ফ্লাইটে জনসমাগম এড়াতে ব্যক্তিগত জেট বেছে নিচ্ছেন পর্যটকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে খবর। ব্যক্তিগত উড়োজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লেক্সজেট ও প্রাইভেট ফ্লাই জানায়, ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এ বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ভ্রমণের জন্য ব্যক্তিগত উড়োজাহাজের চাহিদা অনেক বেড়েছে। ফ্লেক্সজেট বলছে, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে 53% বেশি ফ্লাইট পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ব্যক্তিগত জেট বেশি যাচ্ছে প্যারিস, জুরিক, মিউনিক ও আমস্টারডাম সহ 10 গন্তব্যে। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। মূল্যসূচক ও বাজার মূলধনের নতুন রেকর্ড নিয়ে সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসইতে বাজার মূলধন বেড়েছে 4,407 কোটি টাকা। প্রধান সূচক অবস্থান করছে 7,329 পয়েন্ট এবং লেনদেন বেড়েছে প্রায় 15 তবে ডিএসইতে দর হারিয়েছে 58 প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 231 পয়েন্ট।
বিদায়ী সপ্তাহের ৫ কার্যদিবসই সূচকের উত্থান ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৭৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩29 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে ১১,১৪৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ১,৪৩৬ কোটি টাকা বেশি। সে হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২,২২৯ কোটি টাকা। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৪৬টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। সপ্তাহের শেষ কার্যদিবসে ৪,৪০৭ কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫,৮১,৫৪৩ কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা, তৃতীয় বেক্সিমকো লিমিটেড, চতুর্থ বেক্সিমকো ফার্মা এবং পঞ্চম অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়েন্ট ফার্মা। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২১% বেশি। দ্বিতীয় অবস্থানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, তৃতীয় লাফার্জ হোলসিম বাংলাদেশ, চতুর্থ ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এবং পঞ্চম অবস্থানে রয়েছে সাইফ পাওয়ার টেক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১,৩৭৭ পয়েন্টে। ১৩০ কোটি ১৭ লাখ টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।